চাকলা নাকি কচুয়া? বন্ধুরা, বাবা লোকনাথের জন্মস্থানটি কোথায় সেই বিষয় নিয়ে আজও মানুষের মধ্যে আছে নানা রকম দ্বিধাদ্বন্দ্ব। অধিকাংশ লোক যেখানে চাকলাধামকে বাবা লোকনাথের জন্মস্থান বলে মেনে থাকেন, সেই স্থানে দাঁড়িয়ে নিত্যগোপাল সাহা নামে এক ব্যক্তি হাইকোর্টে মামলা করার মাধ্যমে প্রমাণ করেন যে চাকলা নয়, কচুয়াধামই লোকনাথ বাবার জন্মস্থান। আর তার ঠিক পর থেকেই বর্তমানে লোকনাথ বাবার জন্মস্থান কচুয়া বলেই চিহ্নিত হয়ে থাকে। যদিও বাবা লোকনাথের অনেক ভক্তই আজও চাকলাধামকেই লোকনাথ বাবার জন্মস্থান বলে মেনে থাকেন। আগের ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়েছি সেই স্থান চাকলাধাম, সেখানকার নিয়ম নীতি সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে বর্ণনা করেছি। তোমরা যারা চাকলাধাম সম্পর্কে জানতে চাও তারা আগের ভিডিওটি দেখে নিতে পারো, অথবা ডেসক্রিপশনে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও গিয়েও দেখে আসতে পারো। তবে আজ আমি তোমাদেরকে দেখাবো কচুয়াধাম, যেটা অফিসিয়ালি লোকনাথ বাবার জন্মস্থান। তাছাড়া লোকনাথ বাবার গুরুদেবের বসতভিটা, লোকনাথ বাবার বাল্যবন্ধু ও শীর্ষবন্ধু বেনি মাধবের বসতভিটা, সেই সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দর্শন করাবো। তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, আশা করি অনেক কিছুই দেখতে ও জানতে পারবেন। বন্ধুরা, আজ চলে এসেছি শিয়ালদহ হাসনাবাদ লাইনের একটি রেলওয়ে স্টেশন, কাকড়া মির্জানগর রেলওয়ে স্টেশনে। আর আজ আমি তোমাদেরকে দেখাবো কচুয়াধাম, অফিসিয়ালি শ্রী শ্রী লোকনাথ বাবার জন্মস্থান নামে যে স্থান পরিচিত। এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম চাকলাধাম, ওই স্থানও লোকনাথ বাবার জন্মস্থান নামে প্রধানত পরিচিত। অনেকে ওই স্থানকেই মানে, তবে পরবর্তীতে বিভিন্ন প্রমাণ সহ কচুয়াধামকেই লোকনাথ বাবার জন্মস্থানের মান্যতা দেওয়া হয়। আজ সেখানেই যাব। এমনকি বাবা লোকনাথের জন্মস্থান নয়, তার শীর্ষবন্ধু বেনি মাধবের বাড়িও কিন্তু এই কচুয়াতেই রয়েছে, তার সবগুলোই দেখাবো। এই কাকড়া মির্জানগর রেলওয়ে স্টেশন থেকে স্থানটি অর্থাৎ কচুয়া ধাম মোটামুটি 3 কিলোমিটারের রাস্তা। স্টেশন থেকে ওই পর্যন্ত যাওয়ার জন্য এখানে টোটো পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল। স্টেশন থেকে কচুয়াধাম যাওয়ার জন্য রয়েছে অটো এবং টোটো, এটাই এখানকার পরিবহনের প্রধান মাধ্যম। মাত্র 10 টাকা মূল্যের বিনিময়ে দুপাশের গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম কচুয়াতে। চলে এসেছি কচুয়াতে, আর আমার পেছনে দেখতে পাচ্ছ লোকনাথ বাবার সেই অমূল্য বাণী লেখা রয়েছে এখানে, রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। আর এর ঠিক পাশেই দেখো এখানে রয়েছে মন্দিরে প্রবেশের মূল গেট। গেটের নিচের রাস্তা দিয়েই প্রধানত যেতে হবে, এই রাস্তাটিকে বলা হয় মন্দির রোড। পাশে দেখো বাঁধানো একটা সুন্দর পুষ্করিণী রয়েছে, এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই রাস্তা ধরে অল্প একটুখানি এগিয়ে আসলেই কিন্তু সামনে রয়েছে কচুয়াধামের বাবা লোকনাথের মন্দির। এই যে ছোট্ট মন্দিরটি দেখতে পাচ্ছ, এটিই কিন্তু কচুয়াধামের বাবা লোকনাথের মন্দির। চাকলাধামের থেকে অনেকটাই ডিফারেন্ট, অনেকটাই ছোট। আমি গিয়েছিলাম প্রধানত শনিবারে, তবে সেই হিসাবে এখানে কিন্তু খুব একটা বেশি লোকজনদেরকে দেখতে পারলাম না। যদিও পুজোর ব্যবস্থা থেকে শুরু করে প্রসাদ, পার্কিং সমস্ত ধরনের সুযোগ সুবিধাই এখানে রয়েছে। একে একে দেখাবো সব কিছুই, তবে সবার আগে মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। এই যে স্থানটিকে তোমরা দেখতে পাচ্ছ, এটি প্রধানত মন্দির এবং মন্দির চত্বর। মন্দিরের সামনে ছোট্ট মতন একটা বাগান করা রয়েছে, পাশে রয়েছে বৃহৎ পরিসরে বড় একটা জায়গা, যেখানে বিভিন্ন দোকানপাট সহ রয়েছে একটি বড় স্থান। আর এই হচ্ছে মন্দিরের ভেতরে এখানকার পরিবেশ। এখন দুপুর 12টার বেশি বেজে গেছে, সেজন্য কিন্তু এখানকার মন্দির বন্ধ রয়েছে। এই কচুয়াধামে প্রধানত সকাল 8টা থেকে দুপুর 12টা এবং বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর বাবার দর্শন ও পূজার সময় সারণী রয়েছে। এর ব্যতিরেকে আপনি ওখানে পৌঁছালে বাবা লোকনাথের দর্শন আপনি করতে পারবেন না, দিতে পারবেন না পূজাও। তবে মূল মন্দিরের গেট বন্ধ হয়ে গেলেও এখানে কিন্তু বেশ কিছু লোক বসে আছে, তারা দুপুরের তপ্ত রোদের থেকে এখানে বসে রেস্ট নিচ্ছে। যাই হোক, এবার মন্দিরের ভেতরের থেকে বাইরের দিকটা যাব। বাইরের দিকের দৃশ্যটা তোমরা দেখতে পারবে কিছুটা এই রকম। আর এখান থেকে বেরোতে বেরোতে চলো দেখে নেওয়া যাক এখানকার মন্দিরের চূড়া। পাশে দেখতে পাচ্ছ একটি ছোট্ট মন্দির মতন করা রয়েছে, এখানে প্রধানত ধূপ, মোমবাতি এই সমস্ত জ্বালানোর স্থান। বাবার ভক্তরা যারা কচুয়াধামে প্রধানত পুজো দিতে আসেন, তারা যে সমস্ত মোমবাতি, ধূপকাঠি এই সমস্ত জ্বালানোর মাধ্যমে বাবার আরতি ও পূজা করে থাকেন, তাদের সেই মোমবাতি এবং ধূপকাঠি জ্বালানোর স্থানই প্রধানত এটা। এবার এই স্থান ছেড়ে বেরিয়ে যাব পাশের বৃহৎ পরিসরের ফাঁকা স্থানে। তবে তার আগে দেখো এখানে আরও একটি মন্দির রয়েছে বাবা লোকনাথের স্মরণে, চলো সেই মন্দিরটিকে প্রথমে তোমাদের দর্শন করিয়ে নিয়ে আসি। এই মন্দিরে প্রবেশের রাস্তাটাও বেশ সুন্দর, বেশ সাজানো গোছানো, এবং সামনে এই হচ্ছে মন্দির রয়েছে, তার মধ্যে বাবা লোকনাথ। এটি মূলত বাবা লোকনাথের মাথায় জল ঢালার মন্দির। তোমরা হয়তো অনেকে জেনে থাকবে, শিবের মতো যেহেতু বাবা লোকনাথও সংসার ত্যাগী এবং ব্রহ্মচারী ছিলেন, সেজন্য অনেকেই বাবা লোকনাথকে শিবের অংশ বলেও মেনে থাকেন। আর এজন্য প্রধানত বাবার মাথায় অর্থাৎ বাবা লোকনাথের মাথাতেও শিবের মতনই জল ঢালা হয়।
এবার চলে এলাম মন্দিরের একেবারে সম্মুখভাগে, যেখানে রয়েছে পূজার বিভিন্ন ডালা থেকে শুরু করে পূজার বিভিন্ন সামগ্রীর প্রচুর পরিমাণে দোকান। সেখানে 11 টাকা থেকে শুরু করে বিভিন্ন মূল্যের, মানে আপনারা যেরকম মূল্যের ডালা সাজাতে চাইবেন এনারা সেই মূল্যের ডালাই সাজিয়ে আপনাদের কাছে সাজিয়ে রেডি করে দেবে। এবার আসা যাক এই কোচধামের অফিস, অর্থাৎ যেখান থেকে আপনারা বিভিন্ন মূল্যের কুপন সহ সমস্ত কিছু পেয়ে যাবেন। সেখানে সবকিছু তালিকা দেখে নেওয়া যাক। শুরুতেই তোমাদেরকে দেখাচ্ছি এখানকার বিভিন্ন গাড়ি পুজোর যে চার্জ, সেই চার্জের লিস্ট। এছাড়া এখান থেকেই পাওয়া যাচ্ছে প্রসাদের কুপন। বর্তমানে প্রধানত দু ধরনের প্রসাদ এখানে পাওয়া যাচ্ছে, এক হচ্ছে পোলাও প্রসাদ আর এক হচ্ছে খিচুড়ি প্রসাদ। পোলাও প্রসাদ বর্তমানে 50 টাকা মূল্যের এবং খিচুড়ি প্রসাদ রয়েছে 40 টাকা মূল্যের। শুধু তাই নয়, এখানে দেখো কাকড়া মির্জানগরে আসা ও যাওয়ার জন্য যে ট্রেন, সেই ট্রেনের টাইম টেবিলও এখানে লেখা রয়েছে। তো এখান থেকে আসা যাওয়া করতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না, টাইম দেখেই আসা যাওয়া করতে পারবেন। আর দেখো যেখানে রয়েছে অফিস, সেই অফিসের পাশেই কিন্তু রয়েছে প্রসাদ কক্ষ। রীতিমতো কুপন দেখে এর ভেতরে প্রবেশ করানো হচ্ছে যারা প্রসাদ গ্রহণ করবে তাদেরকে। আজকের দিনে ওখানে প্রবেশ করার পরে জানতে পারলাম শুধুমাত্র খিচুড়ি প্রসাদই বিতরণ করা হচ্ছে ভক্তদের মাঝে, কেননা গ্যাসের সমস্যার জন্য পোলাও যে প্রসাদ, সেই প্রসাদ তারা রেডি করতে পারছে না। প্রসাদ গ্রহণের জন্য বিভিন্ন প্রকারের রঙের কুপন রয়েছে এবং সেই রঙের কুপন অনুসারে প্রসাদ গ্রহণের যে সময়, সেই সময়ও কিন্তু এখানে রয়েছে। অন্যান্য সময় মূলত 40 টাকা অর্থাৎ খিচুড়ি প্রসাদের লাইন এবং 50 টাকা অর্থাৎ পোলাও প্রসাদের লাইন আলাদা আলাদা থাকে, আলাদা আলাদা কক্ষে বসানো হয়। তবে এই মুহূর্তের জন্য যেহেতু শুধুমাত্র খিচুড়ি ভোগই দেওয়া হচ্ছে, তার জন্য কিন্তু একই কক্ষে সবাইকে বসানো হয়েছে। আপনারা চাইলে এখান থেকে প্রসাদ পার্সেল করে নিজের বাড়িতেও নিয়ে যেতে পারেন। এছাড়া এখানে বসেও গ্রহণ করতে পারেন। চেয়ারে বসা এবং মাটিতে বসা দুই রকম সিস্টেমে আপনি ভোগ প্রসাদ এখানে গ্রহণ করতে পারবেন। এবার চলুন এই মন্দির চত্বরে আর কোথায় কি আছে সেগুলো সব ডিটেলসে দেখে নেওয়া যাক। দেখুন, এতটুকু ঘোরা পরে আমি এটা তো কনফার্ম যে এই মন্দির চত্বর এখনও পর্যন্ত আন্ডার কনস্ট্রাকশন। এখানে থাকার যে সমস্ত বিল্ডিং, সে সমস্ত বিল্ডিং এখনও কমপ্লিটলি নির্মাণ হয়নি, তার নির্মাণ কার্য চলছে অলরেডি। এখনও এই মন্দির চত্বরে এমন অনেক কিছু রয়েছে যার নির্মাণ কার্য এখনও শুরু করা সম্ভব হয়নি, যার জন্য আপনারা দেখবেন মন্দির চত্বরের বিশাল এরিয়া কিন্তু আজও ফাঁকা। চাকলাধামের মতন এখানে অনেক কিছুই বিদ্যমান নেই। এবার চলে এলাম মন্দির চত্বরের একেবারে এক সাইডের দিকে, যেখানে রয়েছে লোকনাথ বাবার প্রাচীন মন্দির। 1947 সালে নির্মিত এই মন্দিরটা সম্ভবত আগে এখানে ছিল। পরবর্তীতে একদম প্রথমের দিকে যে মন্দিরটা তোমাদের দেখালাম, সেই মন্দিরটার নির্মাণ করা হয়েছে। যাই হোক, এর ভেতরেও দেখো রয়েছে বাবা লোকনাথজির সম্পূর্ণ মূর্তি। আর এই প্রাচীন মন্দিরের একেবারে পাশেই কিন্তু রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। এখানে দেখতে পাচ্ছ সেই পার্কিংয়ের অফিস রয়েছে এখানে। সেখানে বিভিন্ন গাড়ি পার্কিংয়ের জন্য যে যে মূল্য নির্ধারণ করা হয়েছে তার একটা লিস্টও এখানে দেওয়া রয়েছে। আপনারা শুধুমাত্র ট্রেন বা অন্যান্য পরিবহন মাধ্যম নয়, চাইলে নিজেদের গাড়ি, বাইক এই সমস্ত নিয়েও আপনারা এখানে আসতে পারেন। অনেকে দেখতে পাচ্ছি এসে এখানে তাদের গাড়ি পার্কিং করে এখানে ঘুরছে, এসেছে পুজো দিতে। এবার এই স্থান ছেড়ে যাব মন্দিরের পেছনের দিকের পজিশনে। এখানেও কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে দোকানপাট। মন্দিরের পূজার সামগ্রী সহ বিভিন্ন টাইপের জিনিসপত্র, খেলনা সামগ্রী রয়েছে এই দোকানগুলোর মধ্যে। এবং সবথেকে বড় বিষয়, এখানে কিন্তু রয়েছে দুধ পুকুর। দুধ পুকুর হচ্ছে বাবা লোকনাথের উদ্দেশ্যে উৎসর্গীকৃত একটি পুষ্করিণী, যে পুষ্করিণীতে বাবা লোকনাথের ভক্তরা স্নান করার মাধ্যমে এখানে বাবার পূজা অর্চনা করে থাকেন। এছাড়া বাবা লোকনাথের মাথায় যে জল ঢালা হয়, সেই জলও ভক্তরা এই দুধ পুকুর থেকেই সংগ্রহ করে থাকেন। এই যে দেখতে পাচ্ছ পুষ্করিণী, এটাই হচ্ছে সেই পুষ্করিণী দুধ পুকুর। বেশ বড় আকারের। এখানে রয়েছে দুটি স্নানের ঘাট, যার একটিতে আমি দাঁড়িয়ে আছি। মন্দির চত্বরের ভেতরে এই দুধ পুকুরের পাশে এখানে পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থাও রয়েছে, যদিও সংখ্যায় অনেকটাই কম। তবে দেখে মনে হলো এটা কোনো পে অ্যান্ড ইউজ টয়লেট নয়, একেবারেই সাধারণ টয়লেট। এবার চলে এসেছি মন্দির চত্বরের সেই স্থানে যেখানে রয়েছে গেস্ট হাউস। হ্যাঁ, এই কচুয়াধামে নবনির্মিত গেস্ট হাউস রয়েছে এই পজিশনেই।
সমস্ত ধরনের সুযোগ সুবিধাযুক্ত এই গেস্ট হাউসগুলি খুব বেশি পুরনো বলে মোটেও মনে হচ্ছে না। এর উপরের তলায় রয়েছে গেস্ট হাউস এবং নিচে রয়েছে ডালা আর্কেড, যদিও তার কোনোটাই বর্তমানে চালু নেই বলেই মনে হলো। এই স্থানও অনেকটা জায়গা জুড়ে রয়েছে, সামনে রয়েছে বড় গাড়ি পার্কিংয়ের জায়গাও। কচুয়াধাম মূলত আশপাশের যে কোনো স্থান থেকে একদিনেই ঘুরে চলে আসা যায়। তবে আপনারা যদি চান যে এক রাত এখানে কাটাবেন তাহলে কাটাতে পারেন, তখন এই গেস্ট হাউসগুলিতে আপনারা থাকতে পারেন। যদিও এখন থাকার সেরকম কোনো বন্দোবস্ত আছে বলে আমার মনে হলো না। এই মুহূর্তে আপনারা অনেক দূর থেকে যদি এখানে কচুয়াধামে আসেন তাহলে আপনারা বারাসাত বা তার পার্শ্ববর্তী স্থানগুলিতেই রাত্রি যাপনের জন্য সবথেকে উপযুক্ত বলে আমার মনে হয়। তো এই ছিল বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান কচুয়াধাম, যেটি অফিসিয়ালি বাবা লোকনাথের জন্মস্থান বলেই পরিচিত। এবার এখান থেকে বেরিয়ে তোমাদেরকে দেখাবো এই কচুয়াধামের আরও বেশ কিছু দর্শনীয় স্থান। আর এখানেই দেখো গেটের মুখেই কিন্তু বিভিন্ন টাইপের দোকানপাট রয়েছে, যে দোকানপাটের পূজার বিভিন্ন টাইপের সামগ্রী, বাবা লোকনাথের সম্পর্কিত বিভিন্ন টাইপের সামগ্রী এখানে আপনারা পেয়ে যাবেন। বাবা লোকনাথের মূর্তি সহ সমস্ত কিছুই। তো মন্দির চত্বর থেকে বেরিয়ে আসার পরে মূল গেটের পাশেই যে পুষ্করিণী, ভিডিওর প্রথম দিকে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, এই পুষ্করিণীর অপোজিট সাইডেই কিন্তু রয়েছে এই গেটটি, যেটা ভগবান গাঙ্গুলি তোরণ নামে পরিচিত। এই তোরণ দিয়ে একটুখানি ভেতর দিকে এগিয়ে গেলেই কিন্তু ভগবান গাঙ্গুলির যে ভবন ছিল এখানে, তার ধ্বংসাবশেষ আপনারা দেখতে পারবেন। এই যে ভগ্নপ্রায় ভবনগুলি বা ভবনের দেওয়ালের অংশগুলি রয়েছে এই পুষ্করিণীর ঠিক পাশেই, এখানেই মূলত ছিল লোকনাথ ব্রহ্মচারীর গুরুদেব ভগবান গাঙ্গুলির ভবন। এবার যে প্রবেশ গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছিলাম সেই প্রবেশ গেট দিয়েই চলে এলাম মন্দির চত্বরের একেবারে বাইরে। আর বাইরে আসার পরেই মূল রাস্তা থেকে এই যে সামনে রাস্তার অপোজিট সাইডে তোমরা তোরণটা দেখতে পাচ্ছ, এই তোরণ দিয়ে একটু ভেতরে প্রবেশ করলেই কিন্তু রয়েছে লোকনাথ ব্রহ্মচারীর বন্ধু বেনি মাধবের বসতবাটি। এবার সেই বসতবাটি আমি তোমাদেরকে দর্শন করাবো। এই গলি দিয়েই ভেতরের দিকে বেশ খানিকটা এগিয়ে যেতে হবে। চলে এসেছি বেনি মাধবের বসতবাটির কাছে। এই যে আম গাছটির পেছনে, প্যান্ডেলের ঠিক পেছনে এই যে মাটির ঘরটি রয়েছে, এটি হচ্ছে বাবা লোকনাথ ব্রহ্মচারীর বাল্যবন্ধু তথা শিষ্যবন্ধু বেনি মাধবের বসতবাটি। আমরা যারা কচুয়া ভ্রমণ করি তারা কচুয়াতে আসি, এখানে বাবা লোকনাথ ব্রহ্মচারীর পূজা দিই, প্রসাদ গ্রহণ করি এবং চলে যাই। তবে এই সমস্ত স্থানগুলি কিন্তু খুব একটা বেশি দর্শন করি না। অবশ্যই কচুয়া আসলে এই স্থান আপনারা দর্শন করবেন।
এবার লোকনাথ বাবাজির বাল্যবন্ধু জন্মভিটা বেনি মাধবের বসত ভিটা দেখে আসার পরে পুনরায় ফিরে এলাম মূল রাস্তাতে। এই রাস্তা দিয়ে এবার স্টেশনের দিকে অগ্রসর হতে হবে। তবে যাত্রাপথে দর্শন করে নেব আরও বেশ কিছু মন্দির। প্রথমেই দর্শন করে নেব কচুয়া কাহার মোড়ে অবস্থিত রাধা গোবিন্দ মন্দিরটিকে। এই মোড়েতেই একটি সুন্দর বড় ঠাকুরের মন্দিরও রয়েছে। এই বড় ঠাকুরের মন্দিরের ঠিক পেছন দিয়েই যে রাস্তাটি চলে গেছে, এই রাস্তা দিয়ে একটুখানি এগিয়ে গেলেই রয়েছে এই রাধা গোবিন্দ মন্দিরটি। সুন্দর প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই রাধা গোবিন্দ মন্দিরটি বেশ ভালোই উপভোগ্যযোগ্য, যদিও বর্তমানে এখানে কিছু কনস্ট্রাকশনের কাজকর্ম চলছিল, যার জন্য ভেতরে আর প্রবেশ করিনি। এবার স্টেশনের অনেকটাই কাছাকাছি চলে এসেছি। দর্শন করব এবার কচুয়ার দ্বাদশ মন্দির। প্রধানত শিবের 12টি রূপকে দর্শায়িত করে 12টি মন্দিরের মধ্যে প্রতিস্থাপন করার পরেই এই দ্বাদশ মন্দির দর্শন করে নিন এবার ভেতরের সেই সমস্ত দৃশ্য।